আমন্ত্রণদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। ৩০ বছর ধরে পানি টানছেন পটুয়াখালীর পানিবুয়া রেহেনা বেগম। সরকারি জায়গায় তোলা ছোট্ট এক ঘরে তার বসবাস। স্বামী হারানোর ৪ দশক পেরিয়ে গেলেও ভাগ্যে জোটেনি বিধবা ভাতা কিংবা সরকারি কোনো সহায়তা। টিউবওয়েল ও স্থানীয় পুকুর থেকে পানি তুলে বিভিন্ন বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁয় পৌঁছে দেন রেহেনা বেগম। স্থানীয়রা তাই তাকে পানিবুয়া নামেই ডাকেন। প্রায় ৩০ বছর ধরে এই কাজ করছেন তিনি। তবে বয়সের ভারে এখন কিছুটা নুয়ে পড়েছেন, আগের মতো আর শক্তি পান না। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। একমাত্র সন্তানকে নিয়ে পটুয়াখালীর টিয়াখালী ইউনিয়নের নাস্তাপাড়া কলোনির একটি জরাজীর্ণ ঘরে বাস করেন ৫৬ বছর বয়সী রেহেনা বেগম। শুরুতে নিজে কলসি বহন করলেও এখন ভ্যানে করে চলছে তার পানি টানার কাজ। কোনো ধরনের ভাতা পান না রেহেনা। আমি অনেক কষ্টে আছি, আমার এমনকি ঘর দুয়ারের অবস্থা অনেক খারাপ। বৃষ্টি এলে পানি পড়ে, আমার নিজেরও স্বাস্থ্য ভালো না। আমি একটা ভ্যান গাড়ি দিয়ে পানি টেনি, গাড়িটাও আমার নষ্ট হয়ে গেছে। আমি এখন আর টানতে পারি না, খুব কষ্ট হয়। আমার নিজেও অসুস্থ অনেক। পরিশ্রমী অসহায় এই নারীর জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রেহেনা অনেক কষ্টে আছে। বাজারে পানি টেনে স্বামী মারা গেছে, 40 বছর হয়েছে। একটা ছোট বাচ্চা লইয়া আজকে পোলাটা একটু বড় হয়েছে, এখন একটু খাড়ে পেটে খায়। একটা গাড়িটা নিয়ে ভাঙ্গা চুরো। সে অনেক পরিশ্রম করে, সে ভোর থেকে রাত 10টা অবধি পর্যন্ত। তার একটা আধুনিক ঘরের প্রয়োজন, থাকার কোনো ঘর নাই, মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে চোখের সামনে। আমরা পানিবুয়া নামে তারে চিনি এবং তিনি দোকানে দোকানে, চায়ের দোকানে বিভিন্ন জায়গায় পানি দেয়। প্রত্যেকের দোকানে বাসা বাড়িতে পানি দেয় অনেক দিন ধরে, কিন্তু উনি দীর্ঘই তো স্থানীয় কোনো ঘর বাড়ি নাই এবং ওনার একটা গাড়ির খুবই প্রয়োজন। রেহেনা বেগমকে সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা। এখন পর্যন্ত কোনো ভাতার আওতায় আসে নাই অথবা সমাজসেবার কোনো সেবার আওতায় আসে নাই। আমি খোঁজ নিয়ে জেনেছি তিনি বিধবা ভাতার আওতায় আসবেন। আমরা অতি দ্রুতই তাকে বিধবা ভাতার আওতায় আনার চেষ্টা করব। শুধু পানিবুয়া রেহেনা বেগম নয়, তার মতো সমাজের অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি একটি বিরল বংশগত রোগ। এ রোগে আক্রান্ত শিশুর শরীরের পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। প্রতি বছর বিশ্বে ৪ লাখ শিশুর মধ্যে একজন এই রোগে আক্রান্ত হয়। এমনই একজন মানিকগঞ্জের সিফাতুল্লাহ। দারিদ্র্য আর চিকিৎসা সংকটের মধ্যে প্রতিদিন বেঁচে থাকার লড়াই করছে সে। ২০১৮ সালে মাত্র ৭ বছর বয়সে ডুশেন মাস্কুলার ডিস্ট্রফি নামের বিরল রোগে আক্রান্ত হয় সিফাতুল্লাহ। আমি তো অসুস্থ, তাই জন্য খেলতে পারি। সুস্থ থাকলে প্রত্যেকদিন বাইরে গিয়ে খেলতাম। ২০২৪ সালে সিফাতের বাবা মারা যাওয়ার পর আরও অনিশ্চয়তায় পড়ে পরিবারটি। মানিকগঞ্জ সদর উপজেলার বড় সুরন্ডি এলাকায় ছোট্ট একটি বাসা ভাড়া নিয়ে এখন মা ছেলের বসবাস। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অভাবের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের। রোগের কারণে ধীরে ধীরে ফুলে যেতে থাকে সিফাতের পায়ের মাংসপেশি। সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ে পুরো শরীর। ছেলেকে সুস্থ করতে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন মা মনোরা বেগম। তবে এখন সেই চিকিৎসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। দেখা যাওয়ার পরে হাঁটতে হাঁটতে পড়ে যেত। পড়ে যাওয়ার পরে ডাক্তারকে কাছে নিয়ে ডাক্তার তৈরি মালাম মানিকগঞ্জের। ওনাকে দেখানোর পর উনি বললো যে রোগটা সচরাচর হয় না, লাখে একটা পাওয়া যায়, তবে চিকিৎসা এখানে হবে না, আমি ঢাকায় নিয়ে যাই। পরে ঢাকায় নিয়ে গেলাম, দামি দামি টেস্টগুলো দিব। টেস্টগুলো আমি আজই করাইতে পারিনি। হাতটা আগে পা নাড়াতে পারতো না, এখন হাত নাড়াতে পারে না, হাতে কাউন্সি করতে পারে না। ওর অবস্থা খুবই খারাপ। এখন আপনারা যদি দেশের চিকিৎসকদের মতে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে দেশের বাইরে নেওয়া প্রয়োজন, কিন্তু সেই ব্যয়ভার বহনের সক্ষমতা নেই পরিবারটির। অভাব আর অনিশ্চয়তার মধ্যেই প্রতিনিয়ত মৃত্যুর সঙ্গে লড়াই করছে সিফাত। এই অসুখটা খুবই বিরল, পুরোপুরি সুস্থ করা যায় না। যে পর্যন্ত সে বাঁচা আছে তাকে রিহ্যাব প্রসিডিওরে, রিহ্যাব বলতে ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, এইসব সার্ভিসের মাধ্যমে তাকে যতটুকু ফাংশনিং রাখা যায়। পরিবারের যে অবস্থা, বাবারা কিছুদিন আগে মারা গেছে,
তো সব মিলিয়ে আসলে ওর চিকিৎসা করার মানে সামর্থ্য নাই এখন ওর পরিবারের পক্ষে, ওর চিকিৎসা করা সম্ভব না। সুতরাং আমি আহ্বান জানাই দেশের যে বিত্তবান লোক আছে তারা যেন মানে ওর চিকিৎসার জন্য এগিয়ে আসেন। সহায়তার আশায় সমাজ কল্যাণ অধিদপ্তরে আবেদন করা হলেও এখনও কোনো কার্যকরী সহযোগিতা পাওয়া যায়নি। সবার সহযোগিতায় বাঁচতে পারে একটি নিষ্পাপ প্রাণ, ফিরে পেতে পারে স্বাভাবিক জীবন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। নওগাঁ সীমান্তে 9 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, এতে বাধা দিয়েছে বিজিবি। আজ ভোর 4টার দিকে নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে 3 শিশু সহ 9 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে 9 জনকে ভারতীয় সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে দেখতে পায়। নওগাঁ 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন। এ অবস্থায় সীমান্ত জুড়ে বিজিবির টহল জোরদার করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা 5 জনের মধ্যে 2 জনকে আর দেখা যাচ্ছে না, বাকি 3 জন এখনো সীমান্তে অবস্থান করছেন। রংপুরে 10তলা ভবনের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রাইভেট শিক্ষক শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের 5ম বর্ষের ছাত্র সাকিনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে নিহত নুসরাতের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। এর আগে গতকাল নিহতের বাবা বাদী হয়ে সাকিনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এজাহারে প্রাইভেট শিক্ষকের মানসিক নির্যাতনের কারণে নুসরাতের মৃত্যু হতে পারে বলে অভিযোগ করেন তিনি। গত 22 জুন নগরের নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটকা পড়া 11,000-এর বেশি নাবিককে উদ্ধারে অভিযান শুরু করেছে জাতিসংঘ। ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন IMO এই অভিযান শুরু করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে IMOর মহাসচিব আর্সেনিও ডোমিনোগুয়েজ জানান, ইরান, ওমান সহ এই অঞ্চলের সব উপকূলীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতার ভিত্তিতে উদ্ধার অভিযানটি চালানো হবে। তিনি আরও জানান, নাবিকদের নিরাপদভাবে ফিরিয়ে আনতে নিরাপদ নৌ চলাচলের পরিবেশ যাচাই করা হয়েছে। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, সমুদ্রে জাহাজের ভিড় এবং সংঘর্ষের ঝুঁকি এড়াতে IMOর পরিকল্পনা অনুযায়ী উদ্ধার কাজ ধাপে ধাপে সম্পন্ন করা হবে। চলতি বছরের 28 ফেব্রুয়ারি ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তেহরান। এর ফলে শত শত বাণিজ্যিক জাহাজ এবং হাজার হাজার নাবিক মাঝ সমুদ্রে দীর্ঘ সময় ধরে আটকা পড়েন। বিশ্বকাপ মানেই তারকা ফুটবলারদের আলো ছড়ানো। তবে এবার মেক্সিকোতে ফুটবলের সবচেয়ে আলোচিত মুখ কোনো খেলোয়াড় নয়, একটি হাঁস, নাম মার্লিন। জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ উদযাপনে অংশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ভাইরাল এই হাঁস। মেক্সিকোর জার্সি পরে রাস্তায় হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রাতারাতি তারকা বনে গেছেন মার্লিন, 2 বছর বয়সী একটি পোষা হাঁস। মার্লিনের জনপ্রিয়তা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে গণ্ডি পেরিয়ে গেছে। টি শার্ট, পোস্টার থেকে শুরু করে নানা পণ্যে ব্যবহার করা হচ্ছে হাঁসটির ছবি। আর সেই কারণেই ওর পরিচয় ও সত্য রক্ষায় আইনি উদ্যোগ নিয়েছে মার্লিনের মালিক। তার দাবি, বড় বড় প্রতিষ্ঠানও অনুমতি ছাড়াই মার্লিনের ছবি ব্যবহার করছে, যা মোটেও ঠিক নয়। আমার হাঁস মার্লিনের নাম আর ছবি ব্যবহার করে অনেকেই ব্যবসা শুরু করেছে, কিন্তু আমরা এর কোনো সুবিধা পাইনি, তাই বিষয়টি আর উপেক্ষা করা সম্ভব হচ্ছে না। বিখ্যাত কিছু ব্র্যান্ডও অনুমতি ছাড়া মার্লিনের পরিচয় ব্যবহার করেছে। আমরা চাই ওর পরিচয় ও সম্মান সুরক্ষিত থাকুক। বিশ্বকাপের উন্মাদনার মাঝে আরও এক বিশেষ মুহূর্তের সাক্ষী হয়েছে মার্লিন। সোমবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের সংবাদ সম্মেলনেও হাজির হয় হাঁসটি। তবে মার্লিনের মালিক জানিয়েছেন, এটি ছিল শুধুই বিনোদনের অংশ। মার্লিনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে না, ও মানুষের আনন্দের জন্যই আছে। এই আমন্ত্রণও ছিল সম্পূর্ণ সৌজন্যমূলক।
বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে মেক্সিকোর জয়ের পর রাজধানীর রিফর্মা অ্যাভিনিউতে হাঁটতে দেখা যায় মার্লিনকে। এখন সেই হাঁস বিশ্বকাপের অন্যতম আলোচিত চরিত্র। এমনকি 2026 বিশ্বকাপের আয়োজক শহর মেক্সিকো সিটির আনুষ্ঠানিক শুভেচ্ছা দূত হিসেবেও স্বীকৃতি পেয়েছে মার্লিন। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরো তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।